কি খবর সবাই, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে আজকে যে ক্লাসটা হবে আমাদের ক্লাসটা হবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একদম প্রথম চ্যাপ্টার, তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা একদম প্রথম যে লেকচারটা হবে আজকে আমাদের। এরপরে এই চ্যাপ্টারটা শেষ করতে মোটামুটি 4-5টার মতো লেকচার লাগবে। আমরা প্রথম যে জিনিসটা শিখবো তাপগতিবিদ্যার মধ্যে, সেটা শুরু করার জন্য ক্লাসটা শুরু করা যাক। তাহলে চ্যাপ্টারটার নাম তোমরা দেখতেছো তাপগতিবিদ্যা। একটু যদি নামটার মধ্যে একটু ভালো করে যদি অবজার্ভ করো, এখানে দেখো তো লেখা আছে গতিবিদ্যা, আর একটা লেখা আছে তাপ। একটা কি লেখা আছে? গতিবিদ্যা, আর একটা কি লেখা আছে? তাপ। তোমরা একটু যদি মনে করার চেষ্টা করো, তাহলে সেখানে দেখবা যে ফার্স্ট পেপারে তোমাদের একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারটার নাম ছিল গতিবিদ্যা। ভেক্টরের পরপরই একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারটার নাম কি ছিল? গতিবিদ্যা। দেখো আবারও সেই চ্যাপ্টারের নামের সাথে তোমাদের দেখা হচ্ছে গতিবিদ্যা, বাট সেখানে কিসের গতিবিদ্যার কথা বলা হয়েছে? তাপের গতিবিদ্যা। কিসের গতিবিদ্যা? তাপের গতিবিদ্যা। তাহলে এই নামটা থেকে যদি আমরা একটু ধারণা পাওয়ার চেষ্টা করি যে এই চ্যাপ্টারে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছে, তোমরা নর্মালি এই গতিবিদ্যায় কি পড়ছিলাম? গতিবিদ্যায় পড়ছিলাম যে একটা গাড়ি বা একটা বস্তু, এই যে একটা গাড়ি একটা সার্টেইন বেগে বা ত্বরণে সামনের দিকে আগাচ্ছে বা পিছাচ্ছে, বা হচ্ছে এটা স্মরণ বা গাড়ির অবস্থানের পরিবর্তন সংক্রান্ত যত আলোচনা ছিল, বা অবস্থানের পরিবর্তন সংক্রান্ত যেসব বিষয়গুলো ছিল, সেগুলো কোথায় আলোচনা হইতো? আমাদের গতিবিদ্যায় আলোচনা হইতো, বা একটা বস্তুর বা একটা পদার্থের। আর এই চ্যাপ্টারে তোমরা দেখো কি লেখা আছে? গতিবিদ্যায় আছে, মানে গতি সংক্রান্তই আলোচনা আছে, কিন্তু সেটা কিসের? তাপের। তাপ কি এক ধরনের? তাপ এক ধরনের শক্তি। তার মানে শক্তির গতিশীলতা। শক্তির গতিশীলতা, শক্তি একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে কিভাবে যাবে, স্ব উদ্যোগে যাবে নাকি তাকে জোর করার পর যাবে, এই বিষয়গুলো নিয়ে যে চ্যাপ্টারে আলোচনা হবে, সেই আলোচনা চ্যাপ্টারটার নামে কি? তাপগতিবিদ্যা। তোমরা যদি একটু ভালো করে অবজার্ভ করো যে তোমাদের ফার্স্ট পেপারের যতগুলো চ্যাপ্টারগুলো ছিল, সেই চ্যাপ্টারগুলো ছিল তোমার হচ্ছে থিওরিটিক্যাল চ্যাপ্টার। যেমন যে চ্যাপ্টার থেকে শুধুমাত্র তুমি থিওরিগুলো আহরণ করবা, জাস্ট জ্ঞান নিবা, জানবা, যেগুলো খুব বেশি অ্যাপ্লাই করা যাবে না, যে বাস্তব লাইফে খুব বেশি অ্যাপ্লাই করা যায় না। আর তুমি যে সেকেন্ড পেপারে আসে দেখো, সেকেন্ড পেপারে প্রত্যেকটা চ্যাপ্টারেই সবগুলো কি? অ্যাপ্লিকেশনের বিষয় বা অ্যাপ্লাইড ফিজিক্সের অংশ। যেমন তুমি সেকেন্ড পেপারে যদি স্থির তড়িতে যাও, চলতড়িতে যাও, চলতড়িতে কি দেখবা? লাইট বাল্ব জ্বালানো বা ব্যাটারি ইউজ করা বা আইপিএস ইউজ করা। তারপরে যদি চুম্বকে যাও, চুম্বক দিয়ে ইউজ করে কীভাবে মোটর তৈরি হবে, কীভাবে চুম্বকের ব্যবহার করে তড়িৎ প্রবাহ তৈরি করা যায়, এই সকল বিষয়গুলো নিয়ে চুম্বকের চ্যাপ্টারে আলোচনা আছে। তারপরের চ্যাপ্টারে যদি যাও তুমি, আলো সংক্রান্ত যে লেন্স আছে, যে প্রিজম আছে, যে চশমা আছে, টেলিস্কোপ আছে, মাইক্রোস্কোপ আছে, এগুলো সবগুলো আমাদের ব্যবহারিক জীবনে প্র্যাকটিক্যাল লাইফের ব্যবহারের বিষয়। তারপরে এভাবে তুমি আধুনিক পদার্থবিজ্ঞানেও যদি যাও, তার পরবর্তী যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারই আমাদের দৈনন্দিন ব্যবহারিকে। তেমনি তাপগতিবিদ্যার মধ্যে যেটা নিয়ে আলোচনা হয়, তাপের গতিবিদ্যা। তাপ কিভাবে আদান প্রদান হবে, তাপ কোথায় আদান প্রদান হয়, শক্তি কোথায় আদান প্রদান হয়? শক্তি একটা ইঞ্জিন চালাতে আদান প্রদান হয়। শক্তি কোথায় আদান প্রদান হয়? শক্তি একটা ইঞ্জিন চালাতে আদান প্রদান হয়। তাই সেই ইঞ্জিন চালাতে যখন আদান প্রদান হবে, তার মানে ইঞ্জিনের মধ্যে কিভাবে শক্তি কাজ করবে, কিভাবে দিলে শক্তি তোমার ইউটিলাইজ হবে, কিভাবে শক্তি অপচয় হবে, এগুলো নিয়ে যে চ্যাপ্টারে আলোচনা করা হয়, সেই চ্যাপ্টারটার নামই হচ্ছে তাপগতিবিদ্যা। তাহলে আমি কি বুঝাইতে পারছি তাপগতিবিদ্যা চ্যাপ্টারে কি আলোচনা হতে যাচ্ছে? কিভাবে একটা ইঞ্জিনের মধ্যে তুমি কতটুকু শক্তি দিবা, কতটুকু সেটাকে ইউজ করতে পারবা, কতটুকু নষ্ট যাবে, এগুলো কিভাবে কাজ করবে, ইঞ্জিন কত ধরনের হয়, তারপরে এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা হবে সবই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন, লাইফের অ্যাপ্লিকেশন।
যে আলোচনাটা হবে সে আলোচনাটাই কোথায় হবে, তাপগতিবিদ্যায়। এই চ্যাপ্টারে কিছু কিছু কঠিন কঠিন টার্ম আছে, আমরা সেগুলোকে একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করব। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে দেখতে পারবে, জানতে পারবে এবং এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুব ইজিলি করতে পারবে। এই চ্যাপ্টার নিয়ে অনেকের ভীতি কাজ করে, কারণ ইঞ্জিন নামে একটা কনসেপ্ট আছে, সেটা নিয়ে অনেকের ভীতি কাজ করে, প্লাস আরও অন্যান্য কনসেপ্ট আছে। আমরা সব কিছু ইজিলি বোঝার চেষ্টা করব, খুব অল্প কথায় অল্প মেধা খরচ করে অল্প বুদ্ধি খাটিয়ে বোঝার চেষ্টা করব এবং বেশি বেশি করে ম্যাথ সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা তাপগতিবিদ্যার মানে বুঝলাম যে চ্যাপ্টারের মধ্যে তাপের আদান প্রদান বা তাপের গতিশীলতা নিয়ে আলোচনা হবে, সেই চ্যাপ্টারটার নামই হচ্ছে তাপগতিবিদ্যা। এই চ্যাপ্টারের সর্বপ্রথম যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে তাপের উপস্থিতির ফলে কোনো একটা বস্তুর মধ্যে যে তাপের পরিমাণটা নির্ণয় করার একটা পদ্ধতি বা তাপমাত্রা নির্ণয়ের যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিটাই আমাদের এই চ্যাপ্টারের সর্বপ্রথম টপিক। সর্বপ্রথম টপিক কি? তাপমাত্রা পরিমাপ। তাপমাত্রা পরিমাপন। তাপমাত্রা পরিমাপন বা আমাদের তাপমাত্রা পরিমাপনের সর্বপ্রথম জিনিস আমরা দেখব, যেটা তোমরা নর্মালি এমনিতেও জানো, তাপমাত্রা পরিমাপনটা করা হয় কি দিয়ে? থার্মোমিটার দিয়ে। তোমরা 9-10 এ পড়ে আসছো থার্মোমিটার দিয়ে। থার্মোমিটারে দুইটা তোমরা কথা শিখছিলা, একটা হচ্ছে তাপমাত্রা আর একটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। একটা কি তাপমাত্রা আর একটা কি তাপমাত্রিক ধর্ম। আমরা এই দুটোকে রিলেশন করে ক্লাস 9-10 তো খুবই পিচ্ছি পিচ্ছি অঙ্ক ছিল, বাচ্চা বাচ্চা অঙ্ক ছিল। তা আমরা সেই বাচ্চা বাচ্চা অঙ্কগুলোকে একটু বুড়ো বুড়ো করব বা বড় বড় করব, যেগুলোকে দিয়ে আমাদের থিওরিটার আরো একটু গভীর বুঝতে পারবো, ওগুলোতে আরো কত ধরনের ম্যাথ হতে পারে সেগুলো দেখার চেষ্টা করব। আমরা তাপমাত্রা পরিমাপন আগে জানার আগে আমাদের জানতে হবে পরিমাপন পদ্ধতি কয় ধরনের। আমরা একটু যদি সাইডে দেখি, পরিমাপন পদ্ধতি দুই ধরনের। মনে রাখবা পরিমাপন পদ্ধতি কয় ধরনের? দুই ধরনের। একটা পদ্ধতি হচ্ছে এক স্থির বিন্দু পদ্ধতি, নাম্বার 2 হচ্ছে দ্বিস্থির বিন্দু পদ্ধতি। এই দুইটা পদ্ধতিতে আমরা পরিমাপন করতে পারি। ভাই এক স্থির বিন্দু পদ্ধতি কি, দ্বিস্থির বিন্দু পদ্ধতি কি, এটা একটু বুঝাই দিচ্ছি। দেখো, মনে করো আমি এখানে একটা ছবি আঁকলাম, যে ছবির মধ্যে সাহারা মরুভূমি আছে। এখন এই সাহারা মরুভূমির মধ্যে একটা মানুষের এইভাবে দাঁড়ায় আছে। এখন সেই মানুষটা যে দাঁড়ায় আছে, এই লোকটার অবস্থান কোথায়, আমি যদি বলি এই লোকটা কোথায় আছে বা কত দূরত্বে আছে, তুমি কি এখানে বলতে পারবা কোনোভাবে? বলার কোনো উপায় আছে? তুমি কি জাস্ট বলে দিবা যে আকাশের নিচে মাটির উপরে, এভাবে বলে দিলেই কি প্রশ্নটার সমাধান হয়ে যাবে? অবশ্যই হবে না। তোমার আমি অবশ্যই এখানে এই লোকটাকে সামহাউ ইন্ডিকেট করতে হবে যে এই লোকটা এর থেকে এত দূরে আছে বা এর থেকে এত কাছে আছে। কি হতে পারে যদি এমন হয় যে এইখানে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছ আছে, তাহলে হয়তো তুমি বলতে পারবা যে ভাই হ্যাঁ এটা খেজুর গাছ। এই খেজুর গাছ থেকে এই লোকটা 7 মিটার দূরত্বে আছে। কত মিটার দূরত্বে আছে? 7 মিটার দূরত্বে আছে। তাহলে 7 মিটার দূরত্বে থাকলে তোমাকে বলতে হবে এই খেজুর গাছটা হচ্ছে জিরো বিন্দুতে আছে। জিরো বিন্দুতে আসলে জিরো না, জিরো মানে অরিজিন। জিরো মানে কি? অরিজিন। অরিজিন মানে কি? মূল বিন্দু। অরিজিন মানে কি? মূল বিন্দু। মূল বিন্দুটাই আমাদের স্থির বিন্দু, কারণ আমাদের এই খেজুর গাছটা কিন্তু নড়বে না। খেজুর গাছ খেজুর গাছের জায়গায় থাকবে। এই লোকটা সামনে পিছিয়ে যেতে পারে, সামনে পিছিয়ে গেলে এই লোকটার স্থানের পরিবর্তন হবে, কিন্তু এই খেজুর গাছটার স্থানের কিন্তু পরিবর্তন হবে না। এই খেজুর গাছটা কি হবে? অরিজিন বা মূল বিন্দু বা স্থির বিন্দু থাকবে। তো এমনভাবে যদি একটা স্থির বিন্দু বা একটা মূল বিন্দু সাপেক্ষে যদি আমি কোনো কিছুর হিসাব করি, তাহলে সেই পরিমাপন পদ্ধতিকে বলা হয় এক স্থির বিন্দু পরিমাপন পদ্ধতি। এক স্থির বিন্দু পরিমাপন পদ্ধতি। তাহলে আমাদের এটা তো দূরত্ব মাপার জন্য এই মরুভূমির মধ্যে এটা আমাদের কি? এটা আমাদের মরুভূমি। আর এটা কি? এটা হচ্ছে খেজুর গাছ।
তাহলে এই খেজুর গাছের থেকে আমরা মরুভূমিতে একটা লোকের অবস্থান জানতে পারলাম, কিন্তু আমরা তো ভাই মরুভূমিও দেখতে আসিনি, আমরা খেজুর গাছও দেখতে আসিনি। আমাদের হচ্ছে মাপতে হবে কি তাপমাত্রা। কি মাপতে হবে? তাপমাত্রা। তাহলে তাপমাত্রা যদি মাপতে চাই তাহলে আমাদের অবশ্যই একটা স্থির বিন্দু থাকতে হবে, যে স্থির বিন্দুর রেসপেক্টে আমরা অন্য তাপমাত্রাকে মাপতে পারবো। তাহলে স্থির বিন্দুটাই তা আমাদের পরিমাপন পদ্ধতির 1 নাম্বার পদ্ধতি হচ্ছে এক স্থির বিন্দু নীতি। তাইলে এই এক স্থির বিন্দু নীতিতে অবশ্যই একটা স্থির বিন্দু থাকতে হবে। সে একটা স্থির বিন্দুটা কোন বিন্দু? একটা স্থির বিন্দুটা কোন বিন্দু? তারপরে কিভাবে মাপবো না মাপবো এটা পরে শেখাচ্ছি। আগে আমার জানতে হবে একটা স্থির বিন্দুটা কোন বিন্দু। তোমরা ছোট্টবেলায় একটা নাম শুনছো, একটা শব্দ শুনছো, যে শব্দটার নাম পানির ত্রৈধ বিন্দু। পানির কি বিন্দু? ত্রৈধ বিন্দু। তা আমাদের এই এক স্থির বিন্দু নীতির এক স্থির বিন্দুটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, যেটা হচ্ছে 273.16 কেলভিন। ভাইয়া খুব ভালো করে মনে রাখবেন, 273.16 কেলভিন। অবশ্যই পানির ত্রৈধ বিন্দুর আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি বা 0.06 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এত চাপে, এত তাপমাত্রায়, এত চাপে, এত তাপমাত্রায় পানি তার ভৌত অবস্থার 3টি রূপে বিরাজমান করে। আমরা তো এই বিষয়ে নিয়ে খুব বেশি আলোচনা করব না, যদিও যেহেতু এটা ভৌত রসায়নের একটা বিষয়। ভৌত রসায়ন বা ফিজিক্যাল কেমিস্ট্রির একটা অংশ হচ্ছে তড়িৎ বিন্দু, যেখানে আমাদের কিছু ফেজ রুল বিষয়ক ব্যাপার স্যাপার আছে। আমরা ওই দিকে আলোচনার দিকে যাব না, আমরা যেহেতু এইটাই করতেছি এটা নিয়ে আলোচনা করব। তাই আমরা জাস্ট তোমরা মনে করবে এত চাপে এত তাপমাত্রাটাই হচ্ছে পানির তড়িৎ বিন্দু। আমার চাপ নিয়ে কাজ নেই, আমার শুধুমাত্র তড়িৎ বিন্দু তাপমাত্রাটা মনে রাখতে হবে 273.16 কেলভিন। এই তাপমাত্রা কি হয়? এই চাপ আর এই তাপমাত্রা যদি বজায় থাকে তাহলে পানি তার ভৌত অবস্থার তিনটা রূপেই বিরাজমান। একটা হচ্ছে কি কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল, বায়বীয় তিনটা রূপেই বিরাজমান থাকে। এখন আমাদের মনে রাখতে হবে এক স্থির বিন্দু নীতির একটা স্থির বিন্দু হলো এই যে এইটাকে আমরা প্রকাশ করব টিটিআর বা টেম্পারেচার অফ ট্রিপল পয়েন্ট। টেম্পারেচার অফ ট্রিপল পয়েন্ট এটা দিয়ে মনে রাখার চেষ্টা করবা। এটা হচ্ছে এক স্থির বিন্দুর স্থির বিন্দু। 2 নাম্বার দেখো দ্বিস্থির বিন্দু পদ্ধতি, আমরা এখানেই দেখব অরিজিন। এখন তুমি ঠিক আছে এই খেজুর গাছ আছে, খেজুর গাছ থেকে এই লোকটা 7 মিটার দূরত্বে আছে, কিন্তু প্রবলেমটা হলো কি খেজুর গাছ থেকে এখন অনেকে জিজ্ঞেস করতে পারে ভাই খেজুর গাছ থেকে তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সব দিকেই যাওয়া যায়, তাই কোন দিকে 7 মিটার দূরত্বে? এটা মনে হতে পারে। তুমি একটা কি কাজ করতে পারো, এই পাশে ভাই একটা খেজুর গাছ আছে, এই পাশে ভাই একটা ক্যাকটাস গাছ আছে, এই পাশে একটা কি ক্যাকটাস গাছ আছে, এই যে আমি কাটা দিয়ে দিচ্ছি, মনে যদি নাও হয় মেনে নাও এটা ক্যাকটাস গাছ। একটা ক্যাকটাস গাছ আছে, বড় সড়ো একটা ক্যাকটাস গাছ। সেই ক্যাকটাস গাছ থেকে আমি বলে দিলাম এই লোকটা 3 মিটার দূরত্বে আছে। এইটা কি ক্যাকটাস। এক পাশে খেজুর গাছ থেকে 7 মিটার দূরত্বে, আরেক পাশে ক্যাকটাস গাছ থেকে 3 মিটার দূরত্বে। তাহলে তোমাকে আগে যদি আমি বলি লোকটার অবস্থান কোথায়, তুমি কি বলবা? ভাই আগে প্রথমে আপনি মরুভূমির মধ্যে এমন একটা জায়গা দেখবেন যেখানে একটা খেজুর গাছ আছে, একটা ক্যাকটাস গাছ আছে। লোকটা খেজুর গাছ থেকে 7 মিটার দূরত্বে এবং ক্যাকটাস গাছ থেকে 3 মিটার দূরত্বে। যদি এভাবে বলে দিতে পারো তাহলে তুমি লোকটার অবস্থান খুঁজে পাবা, তাই না? তা এখন তাই এই যে দেখো আমাদের অরিজিন বিন্দু কিন্তু এখনো খেজুর গাছই আছে। খেজুর গাছ থেকে মূলত 10 মিটার দূরত্বে আছে ক্যাকটাস গাছ। সেই খেজুর গাছ থেকে 10 মিটার দূরত্বে আছে ক্যাকটাস গাছ, সেই বরাবরই 7 মিটার দূরত্বে লোকটা আছে, আর ক্যাকটাস গাছ থেকে 3 মিটার দূরত্বে লোকটা আছে। তো এখন জাস্ট মূল বিন্দু কিন্তু একটাই, কিন্তু কথা হইলো এখন স্থির বিন্দু হয়ে গেছে দুইটা। একটা হচ্ছে খেজুর গাছ স্থির বিন্দু, আর একটা হচ্ছে ক্যাকটাস গাছ স্থির বিন্দু। স্থির বিন্দু কয়টা? দুইটা। খেজুর গাছও চলে যাচ্ছে না, ক্যাকটাস গাছও চলে যাচ্ছে না, দুটোই থাকতেছে। তুমি আগে পিছিয়ে যেতে পারবে, ওই লোকটা আগে পিছিয়ে যেতে পারবে। তাহলে এটাকে
এই পরিমাপন যে পদ্ধতিটা আছে, এই পরিমাপন পদ্ধতি, এটা একটা স্থির বিন্দু, এটা একটা স্থির বিন্দু, তবে মূল বিন্দু কিন্তু একটা, মূল বিন্দু একটা, বাট স্থির বিন্দু দুটা। এখন এই পদ্ধতিটাকে বলা হয় দ্বিস্থির বিন্দু পদ্ধতি। তা আমরা এই পদ্ধতিকে দেখব, এই পদ্ধতির নামটা লিখব দ্বিস্থির বিন্দু নীতি। এই নীতিতে তো অবশ্যই দুইটা বিন্দু থাকবে, তাপমাত্রা পরিমাপের জন্য। তাইলে একটা থাকবে নিম্ন স্থিরাঙ্ক, আর একটা থাকবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক রূপে মনে রাখবা কাজ করে পানির বরফ বিন্দু। বরফ বিন্দু বা কোন বিন্দু, যে বিন্দু থেকে পানি বরফ টু পানি হয় এবং পানি টু বরফ হয়। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হিসাবে থাকবে পানির বাষ্প বিন্দু, যে বিন্দুতে পানি বাষ্প হয়, বাষ্প আবার পানিতে রূপান্তরিত হয়, সেই জায়গাটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। যদিও তোমরা জানো এটা নিম্ন স্থিরাঙ্ক, এটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তোমরা জানো কি নিম্ন স্থিরাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা এগুলো আসবে আমাদের। তাহলে আমরা প্রথম যেটা জানলাম যে তাপমাত্রা পরিমাপন যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিটা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে এক স্থির বিন্দু নীতিতে চলে, আর একটা হচ্ছে দ্বিস্থির বিন্দু নীতিতে চলে। এক স্থির বিন্দু নীতির স্থির বিন্দুটা কোনটা? স্থির বিন্দুটা হচ্ছে 273.16 কেলভিন। আর দ্বিস্থির বিন্দু, দুটো বিন্দু হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আমরা এটা নিয়ে এখন সূত্র প্রতিপাদন করব, প্লাস সেগুলো দিয়ে ম্যাথ করার চেষ্টা করব। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো যে কই থেকে এই বিষয়গুলো আসলে, এক স্থির বিন্দু নীতি কি, দ্বিস্থির বিন্দু নীতি কি। এখন তোমরা আশা করি অঙ্কগুলো বুঝতে, মানে থিমগুলো বুঝতে পারবে। এখন দেখো, আমাদের সর্বপ্রথম যেটা কাজ, এক স্থির বিন্দু নীতি, এইটা বোঝার আগে তোমাদের আরো একটা জিনিস বুঝতে হবে। আমরা সাইডে একটু সেই বিষয়টা বুঝে আসি। দেখো, তোমরা দুটা শব্দ শুনছিলা, একটা হচ্ছে তাপমাত্রা, আর একটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। আমরা কিন্তু এখনো আসল জিনিসে আসিনি, যে আমাদের পড়াটাই আসেনি। আমরা জাস্ট পড়াটা বোঝার জন্য, পড়ার আগে যে বেসিকগুলো লাগে সেগুলো জানতেছি। দেখো, তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে তাপের পরিমাণ। তাপের পরিমাণের ফলে একটা তাপমাত্রা পাওয়া যায়, সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রাকে কি কি দ্বারা বিভিন্ন এককে প্রকাশ করা হয়? ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, শুধু কেলভিন, আরো অনেক কিছু আছে, রোমার আছে, তারপরে আরো বেশ কিছু আছে, সেগুলো নিয়ে আমাদের কথা না, আমাদের জাস্ট এই তিনটাই মনে রাখতে হবে। আর তাপমাত্রিক ধর্ম নিয়ে তোমরা পড়ছিলা, পদার্থের যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয় তাকে তাপমাত্রিক ধর্ম বলে। পদার্থের যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয় তাকে তাপমাত্রিক ধর্ম। যেমন কি হতে পারে? যেমন তোমরা পড়ছিলা যে একটা পদার্থকে যদি তুমি তাপ দাও, তাহলে এটা নিয়মিতভাবে প্রসারিত হয়। তাহলে এটা প্রসারণ, দৈর্ঘ্যের প্রসারণ একটা কি? তাপমাত্রিক ধর্ম। তাহলে দৈর্ঘ্য নিজেই একটা কি? তাপমাত্রিক ধর্ম। দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এল দ্বারা। তাপমাত্রিক ধর্ম একটা কি? দৈর্ঘ্য। এমনকি আয়তন জিনিসটাও কি? তুমি তাপ দিলে আয়তন কি পাবে? বৃদ্ধি পাবে। তার মানে আয়তন
এটাও একটা তাপমাত্রিক ধর্ম। এবং তোমরা যেটা জানো না বা এখন জানবা, সেটা হচ্ছে কোনো একটা পরিবাহী রোধ, এটা যদি একটা তার হয়, তারের মধ্যে তো ইলেকট্রন পাস হয়। আর ইলেকট্রন পাস হওয়ার যে বাধাটা গ্রস্তটা হয়, যে রোধ, এই রোধটাও কিন্তু একটা তাপমাত্রিক ধর্ম। কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধির ফলে রোধ বৃদ্ধি পায়। কারণ কি, দেখো তো, এটা একটা যদি পরিবাহী হয়, এই পরিবাহীর মধ্যে কি থাকে বলতো? ইলেকট্রন থাকে। এখন পরিবাহীর কাজ কি? ইলেকট্রন পরিবাহিত করা। বাট প্রবলেমটা হলো, যদি এর আমি তাপমাত্রা বাড়াই দেই, টেম্পারেচার ইনক্রিজ করে দেই, এই ইলেকট্রনগুলো বিভিন্ন দিকে ছোটাছুটি করা শুরু করে। এই ইলেকট্রনগুলো বিভিন্ন দিকে কি করা শুরু করে? ছোটাছুটি করা শুরু করে। আর যখন ইলেকট্রনগুলো এক এক দিকে ছোটাছুটি করে, তখন এদের মধ্যে আন্তঃআণবিক গতিশক্তিটা বেড়ে যায়। ফলে এরা সহজে পাস হতে চায় না। এদের যখন গতিশক্তিটা বৃদ্ধি পায়, তখন এরা সহজে পরস্পরকে ধাক্কা দিয়ে সামনের দিকে যেতে চায় না। এরা এদের নিজেদের মধ্যে একটা সংঘর্ষে লিপ্ত থাকে। যখন সংঘর্ষে লিপ্ত থাকে, তার মানে কি, সহজে তড়িৎ প্রবাহ হচ্ছে না। তাইলে তো সহজে তড়িৎ প্রবাহিত হয় না, সহজে তড়িৎ প্রবাহিত হয় না, এর মানে কি? রোধ বৃদ্ধি পায়। তার মানে তাপমাত্রা বৃদ্ধির ফলে রোধ বৃদ্ধি পায়। খুব ভালো করে মনে রাখবা এই জিনিসটা। তার মানে এই যে এটা রোধও একটা কি, আমাদের তাপমাত্রিক ধর্ম। এমন কি আরো মনে রাখবা, বিভব, এটা আমাদের কি, তাপমাত্রিক ধর্ম। বিভব মানে ভোল্টেজ, এটা আমি ভোল্টেজ ভিও দিয়ে রাখলাম। মূলত তাপমাত্রাকে প্রকাশ করা হয় টি দিয়ে, এবং তাপমাত্রিক ধর্মকে প্রকাশ করা হয় এক্স দিয়ে। তাপমাত্রিক ধর্ম কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স দিয়ে। এক্স বিভিন্ন ধরনের হতে পারে, টিও বিভিন্ন ধরনের হতে পারে। টি এর জায়গায় সেলসিয়াস হতে পারে, টি এর জায়গায় ফারেনহাইট হতে পারে, টি এর জায়গায় কেলভিন হতে পারে। এক্স এর জায়গায় দৈর্ঘ্য হতে পারে, এক্স এর জায়গায় আয়তন হতে পারে, এক্স এর জায়গায় রোধ হতে পারে, এক্স এর জায়গায় বিভব হতে পারে, নানা কিছু হতে পারে। তো এখান থেকে একটা এমসিকিউ আসে, নিচের কোনটি তাপমাত্রিক ধর্ম নয়? তো এই চারটার বাহিরে যেটা থাকবে সেটা কি তোমরা টিক মারবা, সেটা নয়। আর এই চারটা অবশ্যই আমরা এটা মিশিয়ে দিলাম। তাই আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কি বললো, তাপমাত্রিক ধর্ম যে পদার্থের যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয় বা বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি পাইলে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পাইলে রোধ বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পাইলে আয়তন বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পাইলে বিভব বৃদ্ধি পায়, সবগুলো বৃদ্ধি পায়। তার মানে কি, তাপমাত্রার সাথে তাপমাত্রিক ধর্মের সম্পর্কটা কি? সমানুপাতিক। ভালো করে মনে রাখবা, তাপমাত্রা is proportional to তাপমাত্রিক ধর্ম। তাহলে আমি যদি বলি তাপমাত্রাটা টি, তাপমাত্রিক ধর্মটা এক্স, তাহলে আমি লিখতে পারি টি প্রপোর্শনাল টু এক্স ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু কে এক্স। এটা একটা। এখানে টি হলো যে কোনো তাপমাত্রা, এক্স হলো সেই তাপমাত্রায় তার তাপমাত্রিক ধর্মের মান। যেমন আমি যদি বলি 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস ওই পরিবাহীর রোধ কত, সেটা হচ্ছে এক্স। বুঝতে পারছো আশা করি পুরোটাই। আবারও যদি আমি ফালাই, ত্রৈধবিন্দুর জন্য টিটিআর ইজ প্রপোর্শনাল টু এক্সটিআর, টিটিআর ইজ ইকুয়াল টু কে এক্সটিআর। কেন এটা নিলাম? কারণ আমার তো ত্রৈধবিন্দুটা লাগবে রে ভাই। তোমার তো ত্রৈধবিন্দুটা জানো, ত্রৈধবিন্দুই আমাদের একটা মূল বিন্দু। তাহলে সেজন্য আমরা এই যে একটা নিলাম, এই যে একটা নিলাম, 2 1/2 করে পাই। দেখো তো, টি ভাগ টি আর ইজ ইকুয়াল টু এক্স ভাগ এক্স টি আর। কে কে কিন্তু কাটাকাটি চলে গেছে। তোমরা এই সূত্রটা মনে রাখবা, কারণ এই সূত্র দিয়ে আমাদের অবশ্যই
ম্যাথ আসবে। ম্যাথটা কীরকম? খুবই সহজ ম্যাথ, অত্যন্ত সহজ ম্যাথ। আমরা এই পাশে একটা ম্যাথ দেখব এই সূত্রটাকে ইউজ করে। ম্যাথটা কেমন ম্যাথ আসছে, অনেকবার আসছে এরকম ম্যাথ, যে ত্রৈধ বিন্দুতে, পানির ত্রৈধ বিন্দুতে, ত্রৈধ বিন্দুতে একটি পরিবাহীর রোধ 7.5 ওহম, তাপমাত্রা 280 কেলভিন হলে রোধ কত? এরকম একটা প্রশ্ন হলো। এটা তুমি কি করবা? লিখবা, ভাই জানি আমরা টি ভাগ টি আর ইজ ইকুয়াল টু এক্স ভাগ এক্স টি আর। তাহলে আমার চাইছে কি 200 কেলভিন, বা এই এক্সটার মান চাইছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু টি ভাগ টি টি আর ইন্টু এক্স টি আর। তাহলে টি এর মান 280, টি টি আর এর মান 273.16 ইন্টু এক্স টি আর এর মান 7.5। এই হিসাবটা যদি তোমরা ক্যালকুলেটরে করো তাহলে একটা রোধ আসবে, সেটাই তোমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। এমনকি এখানে আরো একটা প্রশ্ন হতে পারে, কেমন প্রশ্ন, যে এটা সেম থাকলো, সেম জিনিসটাই থাকলো, তোমার প্রশ্নের মধ্যে লেখা থাকবে যে হচ্ছে কোনো একটি তরলে পরিবাহীটি নিমজ্জিত করার পর রোধ 10 ওহম পাওয়া গেলে তরলের তাপমাত্রা কত? তো এটাও সেম কাহিনী, টি ভাগ টিটিআর এক্স ভাগ এক্স টিআর সেম। এটাতে খালি তরলের তাপমাত্রাটা চাইছে, এক্স ভাগ এক্স টিআর ইন্টু টিটিআর। এক্স এর মান কত? 10 ওহম, ওই তরলে ডুবানোর পরে। এক্স টিআর ত্রৈধ বিন্দুতে কত? 7.5। ত্রৈধ বিন্দু তাপমাত্রা কত? 273.16। এটাও কেউ হিসাব করলে একটা মান আসবে, অবশ্যই এটা কেলভিনে আসবে। যেমন এটাকে তুমি কেলভিনে নিছো, তাহলে এটার মানটাও কত আসবে? কেলভিনে আসবে। যদি এটাকে সেলসিয়াসে নিতে বলে তাহলে আমাদের সেটাকে সেলসিয়াসে কনভার্ট করতে হবে। তোমরা সেলসিয়াসে কনভার্ট করতে জানো যদিও, আমি আবারও শেখাবো, ওটা আমাদের পড়ার বিষয়ের মধ্যে আছে, সেলসিয়াসে কিভাবে কনভার্ট করতে হয়। তাহলে তাপমাত্রা কত? এটা অবশ্যই কেলভিনে আসবে, ভালো করে মনে রাখবে, এটা কেলভিনে আসবে। এটা কিন্তু সেলসিয়াস বা ফারেনহাইটে আসবে না। সেলসিয়াস বা ফারেনহাইটে কিভাবে আনতে হবে এটা আমি দেখাবো ক্লাস, যদিও তোমরা আগে জানো। তা আমাদের এই একটা এক স্থির বিন্দু নীতির কাহিনীটা শেষ হইল। এখন আমরা যাব দ্বিস্থির বিন্দু নীতি। আমরা এদিকে আবারও কোয়েশ্চেন সলভ করতে আসবো। দেখো তোমরা দেখতে থাকো, খুবই সহজ, খুবই সহজ টপিকটা। আমরা এখন দ্বিস্থির বিন্দু নীতিতে যাব। দ্বিস্থির বিন্দু নীতি, দ্বিস্থির বিন্দু নীতিতে যে বিষয়টা হবে সেটা তাপমাত্রা না, ঠিক তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রিক ধর্ম না, তাপমাত্রিক ধর্মের পরিবর্তন। কেন পরিবর্তন? কারণ এখানে দুটো বিন্দু আছে। কয়টা বিন্দু আছে? দুটো বিন্দু। আমি যদি একটা থার্মোমিটার আঁকি এখানে, তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এটা যদি থার্মোমিটার হয়, থার্মোমিটারের একটা নিম্ন স্থির বিন্দু থাকে, নিম্ন স্থির বিন্দু, অবশ্যই এটা বরফ বিন্দু, আর একটা ঊর্ধ্ব স্থির বিন্দু, অবশ্যই এটা বাষ্প বিন্দু, আর আমাদের একটা সার্টেইন তাপমাত্রা থাকে, যে ওই লোকটা কোথায় স্থির ছিল, দাঁড়িয়ে ছিল। এখন ওদিক থেকে একটা দূরত্ব থাকে, এদিক থেকে একটা দূরত্ব থাকে, আর এদের মধ্যবর্তী একটা দূরত্ব থাকে, এদের মধ্যবর্তী একটা দূরত্ব থাকে। তোমরা মনে রাখবা যে থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু এবং মধ্য স্থির বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই দূরত্বটাকে বলা হয় মৌলিক ব্যবধান। কি ব্যবধান?
মৌলিক ব্যবধান। যেমন এই বরফ বিন্দুটা সেলসিয়াসের ক্ষেত্রে হয় 0°C, আর এটা কত হয় 100°C। এটা যদি ফারেনহাইট স্কেলে যায় তাহলে সেলসিয়াসে মানে এইদিকে হয় নিম্ন স্থিরবিন্দু 32°F, আর এদিকে হয় 212°F। তারপরে কেলভিনে গেলে এটা হয় 273°K, 273 K, 373 K। ঠিক আছে, প্রত্যেকেরই এই বরাবরই তাপমাত্রাটা থাকবে। তাহলে এর একটা তাপমাত্রা আছে, এর একটা তাপমাত্রা আছে, অবশ্যই প্রত্যেকের তাপমাত্রার মানটা ভিন্ন। তুমি যে পারদ স্তম্ভটা দেখো যে এতটুকু যদি বৃদ্ধি পায় যে এইভাবে চলে যায়, এতটুকু যদি বৃদ্ধি পায় যে এইভাবে চলে যায়। আশা করি তোমরা এরকম থার্মোমিটার দেখছো। এখন যেটা আমাদের এই তাপমাত্রাটা হচ্ছে টি তাপমাত্রা, এটাকে বলা হয় টি আইস, আর এটাকে বলা হয় টি স্টিম। স্টিম বা কিছু কিছু বইয়ের মধ্যে ভ্যাপর লেখা আছে, টি স্টিম, বা কিছু কিছু বই কি লেখা আছে টি ভ্যাপর। এখন টি আইসটা যদি দেখো, টিটা কি আমার যে টেম্পারেচার, টি আইসে একটা এক্স আইস থাকে। এক্স আইস মানে কি, তুমি যে দৈর্ঘ্যটা মানে ওই 0°C একটা দণ্ড আছে, বা এই যে পারস্তম্ভের একটা দৈর্ঘ্য আছে, 100°C পারস্তম্ভে আরেকটা দৈর্ঘ্য আছে, আবার এই টি তাপমাত্রার পারস্তম্ভে আরো একটা দৈর্ঘ্য আছে। এটা এক্স, আর এটাকে বলা হবে এক্স স্টিম। যে পারস্তম্ভটা আছে বা রোধটা আছে বা তাপমাত্রিক ধর্মের ভিন্ন ভিন্ন মান আছে। এই আইস বিন্দুতে তাপমাত্রিক ধর্ম একটা, স্টিম বিন্দুতে তাপমাত্রিক ধর্ম একটা, আবার এই টি বিন্দু বা যেই তাপমাত্রা তুমি তরলটা নিছো সেই তাপমাত্রায় তরলের তাপমাত্রিক ধর্ম আলাদা। এখন এখানে কি বলছে, তাপমাত্রিক ধর্মের পরিবর্তন। পরিবর্তন কিভাবে হয় তোমরা জানো যে পরিবর্তন কি, যেমন বেগের পরিবর্তন ডেল ভি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। কি করতে হয়, শেষ বেগ বিয়োগ আদি বেগ। আদিটাকে বাদ দিলেই পরিবর্তন পাওয়া যায়, আদিকে বাদ দিলেই কি পাওয়া যায়, পরিবর্তন পাওয়া যায়। তাই আমি যখন তাপমাত্রার পরিবর্তন করব, তাহলে কোন তাপমাত্রাকে বাদ দিব, আদি তাপমাত্রাকে বাদ দিব। মনে রাখবা আদি জিনিসকে বাদ দিতে হয়। তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে আমি যদি টি স্টিম নেই, টি স্টিম মাইনাস কি করতে হবে, টি আইস, পরিবর্তন ইজ প্রপোর্শনাল টু তাপমাত্রিক ধর্ম এক্স স্টিম মাইনাস এক্স আইস। এটাকে যদি আমি আরেকটু করি, এক্স স্টিম মাইনাস টি স্টিম মাইনাস টি আইস ইজ ইকুয়াল টু কে এক্স স্টিম মাইনাস এক্স আইস কে। এখন এটা তো মৌলিক ব্যবধানের জন্য হইলা। আরেকটা কিসের জন্য আমরা দেখব এই জিনিসটাই, সেম জিনিসটা, যে এই যে টি তাপমাত্রার জন্য আবার সেম টি মাইনাস টি আইস পরিবর্তন is proportional to x minus x ice। ঠিক আছে, এর পরের লাইন হবে t minus t ice is equal to k into x minus x ice। ঠিক আছে, এখন আমরা এটা 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার, এটাকে ভাগ দিব, 1/2। আমাদের একটা সমীকরণ দরকার। 1 ভাগ যদি 2 করি তাহলে আমরা দেখব t minus t ice ভাগ টি স্টিম মাইনাস টি আইস ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। এইটা তোমরা একটু মনে রাখবা। এই সূত্রটা খুব কঠিন কোনো সূত্র না, দেখেই বুঝতে পারতেছো খুবই আহামরি কোনো কঠিন সূত্র না, মনে রাখতে হবে। আশা করি কিভাবে আসলো এই যে তাপমাত্রিক ধর্মের পরিবর্তনের এই সম্পর্কটা থেকে আসলো। তো আমরা এই সম্পর্কটাকে ইউজ করে আরো অনেক কিছুই বের করব মূলত। তা আমরা দেখি একটু এটাতে কি কি কোয়েশ্চেন সলভ করা যায়। আমি ওই পাশটা মিশাতে যাচ্ছি না, আমি এই পাশটা একটু মিশিয়ে দিব। তোমরা আশা করি তুলে নিয়েছো এই জিনিসটা, যদি তুলে নিয়ে থাকো এখন আমরা একটু উপর থেকে এটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এখান থেকে আরো কিছু জানার চেষ্টা করব যে এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন হতে পারে। এই সূত্রটা তোমরা আশা করি মনে রাখবা। এখান থেকে আমাদের যেহেতু ওই পাশটা লাগবে, দেখো এই পাশটা কোয়েশ্চেনটা যদি আমি লিখি, এখানে কি কোয়েশ্চেন হচ্ছে
একটি রোদ থার্মোমিটারের বরফ বিন্দু ও বাষ্প বিন্দুতে রোধ যথাক্রমে 3.7 ওহম ও 5.9 ওহম হলে এবং রোধ যথাক্রমে এত এবং এটিকে একটি তরলে নিমজ্জিত করলে 4.2 ওহম রোধ পাওয়া যায়। তরলের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস ও ডিগ্রি ফারেনহাইট স্কেলে কত? কোশ্চেন হলো এইটা। তা তুমি কি সূত্র জানো? এই সূত্র জানো। এই সূত্র অনুসারে টি এর মানটা বের করতে বলছে। প্রথমে আমরা ডিগ্রি সেলসিয়াসের জন্য যদি করি, তাহলে ডিগ্রি সেলসিয়াসে সি মাইনাস, আমরা তাপমাত্রাটাকে ধরলাম সেলসিয়াসে, টি আইস কত বলো তো? বরফ বিন্দু তাপমাত্রা কত সেলসিয়াসে? 0। টি স্টিম কত? 100 মাইনাস 0। এবং ওই পাশে দেখো তো এক্স, এক্স মানে কি? ওই নিমজ্জিত করলে কত পাওয়া যায়, তাহলে মধ্যে 4.2। এক্স আইস কত? আইস হচ্ছে দেখো 3.7। এরপরে কি? এক্স স্টিম কত? 100। আবার কি? ও এক্স এক্স স্টিম কেন? এক্স স্টিম কত এখানে? 5.9 মাইনাস 3.7। ঠিক আছে, তো এখন তোমার লাগবে কি? সি এর মানটা। তো সি এর মানটা যদি বের করতে চাও, সি ইজ ইকুয়াল টু, এ পাশে একটু বিয়োগ করো, এ পাশে বিয়োগ করলে হয় উপরে 5 3.5, এখানে আর 0.5 নাকি কত হয়? 0.5, আর নিচে কত? এটা এটা 9.9 আর 7। আচ্ছা এইদিকে একটা হিসাব করো, তোমরা হিসাব করে 4.2 মাইনাস 3.7, 5.9 মাইনাস 3.7, এই একটা হিসাব। এটা গুণন 100। এটাকে যদি তুমি ইকুয়াল টু করো, একটা মান আসবে, সেটা অবশ্যই কিসে আসবে? ডিগ্রি সেলসিয়াসে আসবে। এখন এখানে যদি সেলসিয়াসের মান না করে আমি যদি ফারেনহাইটে করতে যাই, তাহলে সূত্রটাকে কিভাবে চেঞ্জ হবে? সূত্রটার টি এর জায়গায় এখন লিখবা কত? ফারেনহাইট। ফারেনহাইটের আইস বিন্দু কত? 32 ডিগ্রি। 32 ডিগ্রি ভাগ ফারেনহাইটের স্টিম কত? 212 মাইনাস কত? মাইনাস হচ্ছে 32। তারপরে এক্স স্টিম কত? এক্স 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 এর মান কত? 4.2। 4.2 ইন্টু কত? মাইনাস আইস, আইস হচ্ছে 3.7। তারপরে এটা কত? 5.9 মাইনাস 3.7। এখান থেকে যদি তুমি একটু এপার ওপার করো, তাহলে এই জায়গায় ডিগ্রি ফারেনহাইটে একটা মান আসবে। আচ্ছা, দুটা মান কি একই রকম আসবে নাকি ভিন্ন আসবে? অবশ্যই তুমি ক্যালকুলেশন করে দেখলে দেখবা দুটা মান ভিন্ন আসে। এখন দুটা মান ভিন্ন এর মানে কি? মান দুটা কি আলাদা আলাদা তাপমাত্রা কি নির্দেশ করতেছে নাকি একই তাপমাত্রা কি নির্দেশ করতেছে? অবশ্যই একই তাপমাত্রায় নির্দেশ করতেছে। কেন তুমি জানো যে প্রত্যেকে এটাকে একই তাপমাত্রাকে নির্দেশ করতেছে। প্রত্যেকে, টিও বলুক, সি বলুক, এফ বলুক, কেলভিন বলুক, সবগুলো কি একই তাপমাত্রাকে নির্দেশ করতেছে না? অবশ্যই একই তাপমাত্রাকে নির্দেশ করতেছে, কারণ ওই তাপমাত্রা তো সেম রে ভাই। একই একটা তরলের তাপমাত্রা কি ভিন্ন ভিন্ন নাকি? সেম, বাট স্কেল আলাদা হওয়ার কারণে মান আলাদা হচ্ছে। কারণ তুমি যেটাকে 100 সেন্টিমিটার বলো, সেটাকে আমি 1 মিটার বলি, মান দুটো আলাদা। কারণ কি? এককের মানটা আলাদা। একক আলাদা হওয়ার কারণে মান দুটাও আলাদা হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা মানই সেম। যদি প্রত্যেকটা মানই সেম হয় আর প্রত্যেকটার পাশে, এই পাশে যদি এই অনুপাতটা সেম হয়, প্রত্যেকটার পাশে যদি এই অনুপাতটা সেম হয়, তাহলে কি এমন বলা যায় না? দেখো তো, সি মাইনাস 0, 100 মাইনাস 0, এটা বলা যায়।
এফ মাইনাস 32 212 মাইনাস 32, কে মাইনাস 273 373 মাইনাস 273। কারণ প্রত্যেকটার অনুপাত সেম, এটা বলাই যায়, এটা কি বলাই যায়। তাই এটাকে যদি তুমি হিসাব করে দেখো c/5 আসবে, আচ্ছা c/5 না c/100 লিখলাম, আর উপরে f মাইনাস 32/180, আর এই জায়গায় কে মাইনাস 273/100। ঠিক আছে, এখন এদের নিচে যে মানগুলো আছে এগুলো কি বলতো, এগুলো এদের মধ্যে ডিস্টেন্স না, এগুলোর মধ্যে ডিস্টেন্স না, এগুলোর মধ্যে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্সটাকে কি বলা হয় বলতো? মৌলিক ব্যবধান। আমি বলছিলাম ডিস্টেন্সটাকে কি বলা হয়? মৌলিক ব্যবধান। যে কোন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটাকে বলা হয় মৌলিক ব্যবধান। সেলসিয়াসের মৌলিক ব্যবধান 100, ফারেনহাইটের 180, আর কেলভিনের আবার 100। এগুলোকে যদি ভাগ করো তোমরা এই যে এরকম আনতা c/5 f মাইনাস 32/9 কে মাইনাস 273/5। তা এইরকম ভাবে তোমরা এদের মধ্যে একটা কি তৈরি করতা? সম্পর্ক তৈরি করতা। তাহলে এটা একটা তাপমাত্রা আর এটা আরেকটা তাপমাত্রা, এটা আরেকটা তাপমাত্রা, তাই কি না? প্রত্যেকটা তাপমাত্রাই সেম, বাট এদের প্রকাশের মানটা ভিন্ন। এই জাস্ট এখন একটা জিনিস, এখান থেকে একটা জিনিস দেখো যে টি মাইনাস টি আইস ভাগ টি স্টিম মাইনাস টি আইস, এটা যদি সেলসিয়াসেও হয়, আবার টি মাইনাস টি আইস টি স্টিম মাইনাস টি আইস ফারেনহাইটে হয়, দুটো অনুপাত সেম না। তা আমি এটাকে এভাবে না বলে আমি বলতে পারি এই সবগুলো টিতে আর এই সবগুলো ভিন্ন একটা রাশিতে বা ভিন্ন একটা এককে। তো এখন তোমার যে সেটা ফারেনহাইটই হতে হবে, সেটা কেলভিনই হতে হবে এমন কিন্তু না। তুমি চাইলে একটা যদু কোম্পানির, একটা কি কোম্পানি? যদু কোম্পানির তুমি থার্মোমিটার বানাইলা, সেই যদু কোম্পানির থার্মোমিটারের তাপমাত্রাটা কেমন? যে যদু কোম্পানির থার্মোমিটার পানি যখন ফোটে তখন তাপমাত্রা দেখায় 20 ডিগ্রি যদু, 20 যদু, বুঝলা? তারপরে আবার সেই যদু কোম্পানির থার্মোমিটার পানির তাপমাত্রা দেখায় যখন পানি ফুটে তখন দেখায় 125 ডিগ্রি যদু। তাহলে এখন বলতেছে যদি পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সেটা যদু কোম্পানির থার্মোমিটারে কত হবে? তা যদু কোম্পানির থার্মোমিটারে সেটা কত যদু দেখাবে, কত যদু দেখাবে। তাহলে এখন এই যদু কোম্পানির থার্মোমিটারে যদি তুমি করতে চাও সেটাও বের করতে পারবা, বা তুমি যে কোনো একটা থার্মোমিটারে যদি মান দেওয়া থাকে সেটার থেকে অন্য আরেকটা থার্মোমিটারের মানে তুমি কনভার্ট করে নিতে পারবা এই জাস্ট এই সূত্রটাকে ইউজ করে, জাস্ট এই সূত্রটাকে ইউজ করে। তোমরা আশা করি সূত্রটা কিভাবে আসলো সেই জিনিসটা বুঝতে পারছো। এখন তোমরা যে কোনো থার্মোমিটারে করতে পারবা। মূলত যদু কোম্পানির থার্মোমিটার তোমাদের আসবে না, তোমাদের আসবে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কিছু ম্যাথ। কেমন থার্মোমিটারের? ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য কিভাবে ম্যাথ করতে হবে আমরা একটু দেখি। একটু দেখি আমরা কি প্রশ্নটা, যে একটি মিটারের বড় বিন্দু এবং বাষ্প বিন্দুর তাপমাত্রা যথাক্রমে 2 ডিগ্রি এবং 105 ডিগ্রি হলে 2 ডিগ্রি হলে যদি কোনো তরলে এর তাপমাত্রা 70 ডিগ্রি দেখায় তবে এর তাপমাত্রা
ডিগ্রি সেলসিয়াস স্কেলে কত হবে, ডিগ্রি সেলসিয়াস স্কেলে কত হবে। তাহলে তুমি কি জানো ডিগ্রি সেলসিয়াস স্কেলে সি দেখাবে, তাই না? কত দেখাবে? সি। ডিগ্রি সেলসিয়াসের টি আইস কত? 0। ডিগ্রি সেলসিয়াসের স্টিম কত? 100। ডিগ্রি সেলসিয়াসের আইস কত? 0। টি ড্যাশ মানে ওই যে থার্মোমিটারটা আছে সেটার মধ্যে কত দেখাচ্ছে? 70। কত দেখাচ্ছে? 70। সেটার বরফ বিন্দু কত? -2। সেটার স্টিম বিন্দু কত? 105। সেটার বরফ বিন্দু কত? 2। তাহলে এটাকে যদি ওই পাশে পার করে দাও, সি ইজ ইকুয়াল টু 70 - 2, 105 - 2 ইন্টু 100। এটা করলে একটা মান আসবে, সেটা ডিগ্রি সেলসিয়াসে ডাইরেক্ট এসে পড়বে। এখন যেই থার্মোমিটার হোক না কেন, ত্রুটিপূর্ণ হোক আর ভালোপূর্ণ হোক, কিচ্ছু যায় আসে না। সেটা যদি কোনো আলাদা কোম্পানিরও হয়, আলাদা নামেরও হয়, সেটারও তুমি বের করতে পারবে। এমনকি এই কোশ্চেনটাকে আরেকটু ব্যাখ্যা করে দেওয়া যায় যে যদি প্রকৃত তাপমাত্রা এত হয়, এত ডিগ্রি সেলসিয়াস হয়, তার মানে এই সিটারই মান দেওয়া আছে, তাহলে ওই থার্মোমিটারে কত দেখাবে? তার মানে এই যে টি ড্যাশটার মান বের করতে হবে। তুমি আশা করি বুঝতে পারছো। এই টাইপের অনেক অঙ্ক আছে, তুমি বইয়ের মধ্যে খুলে দেখো, আশা করি সবগুলা পারবা। আমরা অনেকগুলো টাইপ শিখলাম আজকে। আশা করি ক্লাসটা তোমার অনেক কাজে লাগবে। এই টাইপের যত ম্যাথগুলো আছে তোমরা এখন আশা করি পারবা, তাপমাত্রা পরিমাপ রিলেটেড। আচ্ছা ভাইয়া, এখানে কি শুধুমাত্র রোধ রিলেটেডই থাকবে, দৈর্ঘ্য রিলেটেড থাকবে না? অবশ্যই থাকবে ভাইয়া। সেই ক্ষেত্রে তুমি দৈর্ঘ্যের ওই যে এক্স এর জায়গায় আর এর জায়গায় তখন যেই টি এর সাথে যে আর এর যে সম্পর্কটা করে দিয়েছিলাম, সেই আর এর সম্পর্কের জায়গায় তুমি খালি দৈর্ঘ্য দিয়ে ইউজ করবা। তাহলে আমরা আজকে কি কি শিখলাম আমরা একটু দেখি, একবার সামারি করার চেষ্টা করি। তো ভাইয়া দেখো যে আমরা আজকে যেগুলো শিখলাম, আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে তুলছো আশা করি। আমরা পরবর্তীতে যদি তোমাদের ক্লাসের প্রতি রেসপন্স ভালো পাই, তা আমরা আরও ভালো ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা বেশ ভালো করে ক্লাস থেকে শিখতে পারো বা জানতে পারো। দেখো তোমরা আর কি 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 জানছো আজকে? এক স্থির বিন্দু পদ্ধতিতে যেটা জানছো সেটা হচ্ছে টি বাই টিটিআর ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স টিআর। এখানে এক্স এর জায়গায় কিন্তু অনেক সময় আর হবে, রোধ হলে আর হবে, যদি দৈর্ঘ্য হয় সেখানে এল হবে, যদি বিভব হয় ভোল্টেজ হয় সেখানে আলাদা হবে। আমরা জাস্ট এক্সটা দিয়েই সবসময় প্রকাশ করব। সবসময় মনে রাখবা টিটিআর এর মান হচ্ছে 273.16 কেলভিন। এই সূত্র যদি ইউজ করো, ডাইরেক্ট যে টি এর মানটা আসবে সেই টি এর মানটাও আসবে কেলভিনে। তোমারকে যদি সেলসিয়াসে চাই, যদি ফারেনহাইটে চাই, সেটাকে তুমি কনভার্ট করে নিবে C/5 F-32/9 K-273/5। এই সূত্রটাকে দিয়ে তুমি কনভার্ট করে নিবে। আরেকটা কি সূত্র থেকে দেখলা? দ্বিস্থির বিন্দু নীতির T - T আইস ভাগ T স্টিম মাইনাস T আইস ইজ ইকুয়াল টু X - X আইস X স্টিম মাইনাস X আইস। তোমাদের যদি ক্লাসের মধ্যে বুঝতে একটু প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবা, পরবর্তীতে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এই ক্লাসটা থেকে অনেক কিছু ধারণা পাইছো, অনেক অনেক কিছু সম্পর্কে জানতে পারছো। আশা করি তোমাদের ক্লাসটা অনেক উপকার করছে। তাই তোমাদের সবারই সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাসটা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি।